তারেক জিয়া এর আগে কোন একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম যে তারেক জিয়ার প্রবলেমটা কি আসলে বাংলাদেশে ফেরত আসা না আসা নিয়ে। সেখানে আমি মূল কথা যেটা বলেছিলাম যে সামরিক বাহিনীর অফিসারদের সাথে তার যে বিহেভিয়ার, তার যে আচরণ, কখন 2001 থেকে 6 যে সরকারটা ছিল তার শেষের দিকে বলেছিলেন তার ইল বিহেভিয়ার, খারাপ আচরণ, টেলিফোন করে বাপ মা তুলে গালি দেওয়া, কেউ ফোন করলে তাকে বাপ মা তুলে, বলছি না তুই ফোন করবি না, ফোন করছিস কেন বলে তাকে গালাগালি করা। আমি বলেছিলাম এগুলোকে ক্ষুব্ধ হয়ে তার এই যে কোমর ভেঙে দেওয়া যখন 111 ক্ষমতায় আসে, 111 মইনের সরকার যখন ক্ষমতা আসে, এইটারই সমস্যা। এখান থেকেই তার সঙ্গে তৎকালীন সামরিক বাহিনীর একটা সংঘাত তৈরি হয়। এখন বলবার সময় আমরা বলে ফেলি এটা জানি বা সেনাবাহিনী বনাম তারেক, না, এই শব্দটার সমস্যা করছে তো আমাদেরকে। সেনাবাহিনী না, পার্টিকুলার সময়ের সেনাবাহিনী, সেনা অফিসার যারা ক্ষমতায় ছিল, এটার এক জিনিস। এই জন্য বলেছি সেনাবাহিনী শব্দটা, সেনা শব্দটা ইউজ করার আগে সামনে একটা বিশেষণ লাগাইতে হবে। কোন আমলের সেনাবাহিনী, সে সময় সেনা প্রধান কে ছিল, অন্তত এগুলো দিয়ে বলতে হবে আপনাকে। এটা না বললে শুধু সেনাবাহিনী শব্দটা ইউজ করে সারা জীবনের সেনাবাহিনী, এটা বুঝাই তো কোনো লাভ নাই, এটা তো বুঝাচ্ছেন না আপনি। কারণ সেটা বুঝাইলে তো যে তার বাবা, সেও তো সেনাবাহিনী, তাকে সে বাবাকে গালি দিচ্ছে, বাবার সাথে তার সম্পর্ক, বাবার আমলের সেনাবাহিনীর সাথে বিএনপির সম্পর্ক নষ্ট হয়েছে, এরকম না। তাইলে আমাদেরকে অবশ্যই কোন সময় সেনাবাহিনীর কথা বলছি সেটা মিন করতে হবে। সেই সাথে বলেছেন সেই কারণে যখন মঈনদের সরকার শেষ হয়ে গেছে, 2009 সালে হাসিনা এসে গেছে, এমনকি মঈন এশিয়া মানে মঈন তখনও এই পিলকানা হত্যাকাণ্ড ঘটাই দিছে, হেল্প করছে ইন্ডিয়াকে, তার দায় দায়িত্ব সে পুরা পূরণ করে, এরপরে পলাইছে বিদেশে, আর আসলে দেশে। সেনাবাহিনী বলতে তারেকের সাথে যে সেনাবাহিনীর সংঘাত, সেটা তার মঈনের সেনাবাহিনী যেটা, হ্যাঁ সেই সময় শুধু মঈন না, আরো অনেক সেনা সিনিয়র অফিসার, খুব সম্ভবত যাকে নিয়ে এখন কথা হচ্ছে, যাকে নিয়ে গতকাল বা পরশুদিন কোন একটা সভায় অবসরপ্রাপ্ত সামরিক অফিসারদের সাথে তারেকের একটা ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এখন লোকজনে বড়াই বলতেছে, দাদা এটা কি আপনার জন্য হলো? ভাই বিনীতভাবে বলি না, এটা আমার জন্য হয় না। আর কেউ যদি ব্যাখ্যা করে সেটা ভুলো, এটা আমাকে কাউন্টার করে কিছু যদি তারেক চিন্তা করে থাকে সেটাও ভুল। মূল কথাটা বুঝে নাকি, মূল তর্কটা বোঝার চেষ্টা করেন। সেনাবাহিনীর প্রসঙ্গে কথা বলতে গেলে কিছু এত বেজ ফ্যাক্ট আছে, বেজ একদম ভিত্তিমূলক তথ্য, সেটা মনে রাখতে হবে। তার মধ্যে একটা হলো যে যতই সেনাবাহিনীর বিরাট অফিসার হোক, সেনার প্রধানই হয়ে যাক না কেন, যেদিন থেকে উনি রিটায়ার হয়ে যান, পরের সপ্তাহে উনি যদি ফোন করেন আর্মিতে কাউকে, জুনিয়র, তারপর সাথে জুনিয়র, এই ফোন ধরতেও পারে নাও পারে। কেন এই সাইকোলজিটা হয় কেন? কারণ তখন যে সেনা প্রধান, সে মনে করে তুমি রিটায়ার হয়ে গেছো, তুমি এখন আলগা মাতবরি করো, এখন আমি রাজা, আমার কমান্ড, তুমি আমার উপর সই তাই চুগার। দিস দ্য সাইকোলজি। এটা শুধু সেনা প্রধান বলে নয়, যারা কারেন্ট চলতি অবস্থায় সেনা সদস্য কমান্ডার আছে, তারা কেউই যে রিটায়ার হয়ে যায় তার সঙ্গে আর কোনো খাতিরদারি রাখেন না, ভদ্রতা করে, স্যার স্যার করে, সিনিয়র আপনি, এসব বজায় রাখে, কিন্তু কখনোই তাদের উপর দিয়ে আপনাকে রুল করতে দিবে না, বা আপনার কোনো আইডিয়া তাদেরকে দিয়ে আপনি বাস্তবায়ন করানোর চেষ্টা করবেন, এগুলো পাত্তায় দিবেন, একবারে কাছ থেকে যায় ভালাই দিবে। এটা হচ্ছে সাইকোলজি। সো এই বেস দিকটা মনে রাখবেন। তাহলে দুটো জিনিস এখানে বেস কথা হবে। একটা হলো যে রিটায়ার করে দেয় সে গণ, তার সাথে কোনো সম্পর্ক নেই, সেটা এখন আইকিবি নাম বললে আপনি ডেকে নিয়ে আসেন, কিচ্ছু লাভ না। আপনার এই যে এখনকার জাহাঙ্গীর সাহেব আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, উনি তো এককালে খুবই সিনিয়র ছিল, নেক্সট টু মঈন ছিলেন তো উনি। এখন উনি চেষ্টা করে আর্মির উপরে এগুলো নিয়ে খবরদারি করতে, বরং উল্টাটা এখনকার ওয়াকারের সাথে তার অন্তত একবার বড় ধরনের ঝগড়া হয়েছে,
কারণ ওনার দাবি হচ্ছে আমি এখন স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বললে আমাকে আপনার কথা শুনতে হবে নাকি? এর চেয়ে পজিশনটা ন্যাচারাল এতে। এবং উনি তো প্রাক্তন সেনাবাহিনীর একটা বিরাট অফিসার বলেতে কিছু করতে যায় নাই। ওনার পয়েন্টটা হলো যে আমি এখন ইউনূস সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, ফলে আমাকে সেই পজিশন পেয়ে কথা বলতে হবে। আমি আগে আপনার সিনিয়র ছিলাম কি, আপনি এখন আমার উপর মাকবুর কিনা, এগুলো কথা কইতে লাভ নাই। তাহলে মূল জিনিস হলো ওইটা, একটা হচ্ছে যে এক্স পুরাতন হলে সে পুরাতন, দুই যে যার উপরে আমার এখন আর কন্ট্রোল নাই, বা আমি এখন সেনাপ্রধান, আমি এখন আপনার উপর মাতবরি করি, সেটারও কোনো মানে নেই আসলে, সেটা কারণ বাস্তবে কোনো কাজ করবে না। তাহলে ওকে, এখন আসেন যে মূল কথা, যে তাহলে তারেকের সাথে সেনা বাহিনীর যে একটা ডিফারেন্স, সম্পর্কের মসৃণতার অভাব যদি এভাবে বলি, সেটা কি এখনো আছে? উত্তর হচ্ছে না, বড়দের একটা স্মৃতি হিসেবে আছে। কেন নাই? প্রধান কথা হলো তখনকার যারা ছিল, যার সঙ্গে তার মন কষাকষি শুরু হয়েছিল আর হোয়াট এভার শুরু হয়েছিল, সেটা তো এখন নাই। তাহলে অ্যাকচুয়ালি আমি তখন বলেছিলাম সেদিন, আগের দিন যেটা বলেছিলাম, সার কথাটা কি আসলে? এইটা সার কথাটা হলো এই যে এখন যারা ক্ষমতায় আছে, সিনিয়র যারা, এরাই তো হাসিনাকে হলাইছে। ফলে আপনি তারেক এমন কিছু করতে পারেন না যে আপনার ঘাড়ে চড়ে এখন ইন্ডিয়া আসুক, এসে যারা যারা সামরিক বাহিনী হাসিনাকে অপসারণ করছে, উঠা ফলাই দিচ্ছে, তাদের বিরুদ্ধে এখন ইন্ডিয়ানরা অ্যাকশন নেয়, আরেকটা ফিলখানা করুক। এই কাজে তারিক জিয়ার যদি ন্যূনতম কোনো সম্পর্ক থাকে, স্বভাবতই এই তারিক জিয়ার কপালে কষ্ট আছে। এবং এই কষ্টটা, এই কপাল খারাপের জিনিসটা আপনি পুরাতন যত আর্মি অফিসার ছিল তাদের নিয়ে না মিটিং করে বললেন মাপ চাইবেন না, এর সাথে কোনো সম্পর্ক নেই। দুটো সম্পূর্ণ আলাদা ঘটনা। আপনি বরং এটা ইজি যে আমি তো এখনকার সেনা অফিসার, আপনার সাথে তো আমার কোনো সম্পর্ক হয় নাই, এর চেয়ে রিলেশন। ফলে পুরাতন কি হয়েছিল ওটার জন্য কিছুই হবে না। এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আপনি ইন্ডিয়ান হাত ধরে এসে কি পিলখানা করবেন? দ্যাট ইজ এ ফান্ডামেন্টাল কোশ্চেন। একেবারে মৌলিক কথাবার্তা। এটা শুধু তারিক না, এনিবডি, যে কেউ, এরা যদি জামাত হয়, এনসিপি হয়, কি যে কেউ এ আমলে এসে যদি বলে আমরা এখন ক্ষমতা যে ইন্ডিয়ার হাত ধরে ক্ষমতা যাব, এই কথাটা, এই পরিকল্পনা যার মাথায় থাকবে সে উৎখাত হবে, সে ক্ষমতায় বুঝতে পারবে না, তাতে পাবলিক থেকে ভোট দেখ আর না দেখ। ক্লিয়ার? দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল জিনিস আসলে, যে এই কাজ করতে দিবে না আপনাকে। অন্তত ধরেন যে হাসিনাকে উৎখাত করছে সে কি চাইবে? নিজের জীবনের মায়া আছে না তার? নিজের জীবনের প্রতি ভালোবাসা আছে না তার? সে কি চাইবে যে আমি এখন ক্ষমতায় আছি, এ সত্ত্বেও একজন লোক সকল নির্বাচিত বলে চলে আসবে আর ইন্ডিয়ার হাত ধরে ক্ষমতা বসতে চাইবে? আমি তাকে বসতে দেব? সিম্পলি সেলফ আত্মরক্ষা যেটাকে বলি আমরা, এই কারণ তো সে দিবে না। এইটা যে বুঝে না তার মাথার সমস্যা আছে। এটা হচ্ছে রাজনীতি বোঝা, এটা রাজনীতির বিষয়। ফোর্স, পাওয়ার, শক্তি, এগুলোর সম্পর্কে আপনি ক্যালকুলেশন বুঝেন না। আপনার কি থাকে আপনি ইন্ডিয়াকে বগল দাবা করে নিয়ে ক্ষমতা আসবেন কেন? ওটা কি কোন সুশ্রুরি আপনার জন্য? এইটা করার জন্য তো আপনি একটা কালপ্রিট হিসেবে হাজির হন বাংলাদেশে। আপনি ইন্ডিয়া আপনাকে কি দিবে? আপনাকে যদি ক্ষমতা এনে থাকে, বাংলাদেশে পাবলিক করছে, তার সত্ত্বেও আপনি ইন্ডিয়ার সাথে গলা মিলাচ্ছেন, এটা কোন আচরণ? এটা আমি অতীতে কোন জেনারেলের সাথে খারাপ আচরণ করছি, এখন মাফ চাইতেছি, এর সাথে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক হলো এখন আপনি ইন্ডিয়ার রাজ্যে আসছেন কিনা ক্ষমতা। ওই সাবেক অফিসারদের ডেকে নিয়ে এসে অনলাইনে আপনি মাপ চাইবেন, এগুলো দিয়ে কোনো ইমেজ বাড়বে না, আর এই ইমেজের সাথে কোনো সম্পর্ক নেই আপনার। সোজা কথাটা হলো আপনি ইন্ডিয়ার হাত ধরে বসে আছেন, দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল ক্রাইম আপনার। আমি খুব খারাপ শব্দ ইউজ করেছি, এটা আপনার জন্য ক্রাইম হবে। এখন এটাকে ক্রাইম হিসেবে বুঝবেন কি বুঝবেন না, দ্যাট ইজ আপ টু ইউ, আপনার মেধার উপর নির্ভর করে। আপনি ইন্ডিয়ান দালাল হিসেবে ক্ষমতায় আসতে গেলে পরে আপনি মারা হবেন, মানে একদম বাংলা কথা বলেছিলাম।
আপনাকে যদি পাবলিক ক্ষমতা দিয়ে না থাকে, আপনার ইন্ডিয়ার সঙ্গে এই খাতিরের দরকার কি? এই সহজ কথাটা না বোঝার তো কিছু নাই। আপনি রিয়েলি যদি বাংলাদেশের পাবলিকে ভোট দিয়ে থাকে আপনাকে, মানে বুক ফলে নিজে একা চলে আসবেন। পুরান আমলে কে কি হয়েছে না হয়েছে এগুলো কোনো কিছু ম্যাটার করবে না। এগুলো যদি যতক্ষণ না বুঝবেন, বাংলা ভাষায় বললে যতক্ষণ আক্কেল না হবে আপনার, ততক্ষণ আপনি রাজনৈতিক নেতা হওয়ারই যোগ্য হবেন না। এটা হচ্ছে মূল কথা। থ্যাংক ইউ।